ভাইয়া, এখানে দেহ বিক্রির হোটেলটা কোথায় একটু বলে দিবেন? কথাটা শুনেই বেশ অবাক হয়ে মেয়েটির দিকে তাকালো সোহান। মেয়েটির শরীরে রয়েছে সুন্নতি বোরখা, আর মুখে হিজাব পরাতে চেহারাটা নূরের ন্যায় চমকাচ্ছে। এমন একটা মেয়ের মুখে হঠাৎ দেহ ব্যবসার কথা শুনে সোহানের একদমই বিশ্বাস হচ্ছিল না। খেয়াল করলো মেয়েটির চোখে জল, তার মানে মেয়েটি একটু আগেই অনেক কান্নাকাটি করেছে। এত সুন্দর একটা মেয়ের চোখে মুখে ভয়ের চিহ্নটা সোহানের মনটাকে মোমের মতো গলিয়ে ফেললো। সোহান জানতো মেয়েটিকে এখন শান্ত করতে হবে, তারপর তাকে সবকিছু বোঝাতে হবে। তবে সেখানে যেতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে। বলুন, কি করতে হবে আমাকে? তোমার নাম কি? শোনো চারু, এখানে হঠাৎ করে গেলে তোমার মৃত্যুর আশঙ্কা রয়েছে। জানোই তো, এখানে যারা আসে তারা একটু বেশি শক্তিশালী, তাই তোমাকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। কথাটা শোনার পরই চারু নামক মেয়েটা তার পাশে বসে কাঁদতে শুরু করলো। সোহান বুঝতে পেরেছে মেয়েটির শরীর একদম পবিত্র, একে শুধু একটু যাচাই করে নিতে হবে। কিন্তু একে দেখে মনে হচ্ছে কথার দ্বারা বোঝানো সম্ভব না, তাই বুদ্ধি দিয়ে বোঝাতে হবে। চারুর পাশে গিয়ে সোহান চারুকে বলল, যারা নতুন কাজ করতে চায় তারাও সেখানে যেতে পারে, শুধু তাকে একটা আবেদনপত্র জমা দিতে হয়। কথাটা শুনে মুখ তুলে চারু সোহানের চোখের দিকে তাকালো। ভাইয়া, সেই আবেদনপত্র কোথায় পাওয়া যাবে? দিতে পারবো, কারণ সেখানে আমার নিয়মিত যাওয়া আসা আছে। আমাকে এনে দিতে পারবেন? তাহলে আপনি যা চান আমি তাই আপনাকে দেব। হ্যাঁ, তবে প্রথমত আমার সাথে তোমাকে কয়েকদিন থাকতে হবে, কারণ সেই ট্রেনিংটা আমি নিজেই দিই। কথাটা শুনেই চারু বেশ ঘাবড়ে গেল। এই ছেলে ট্রেনিং দেয়, তাহলে ইনি তো বেশ খারাপ বজ্জার ছেলে। কিন্তু তার যেভাবেই হোক না কেন, তাকে পতিতালয়ে যেতেই হবে। সমস্যা নেই, আমি আপনার সাথে রাত কাটাতে রাজি আছি, শুধু আপনি আমার আবেদনপত্রটা এনে দিন। ওই যে পাশে একটা হোটেল দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আমার কথা বলুন, তাহলে আপনাকে ওরা নিয়ে যাবে। সেখানে যাবার জন্য পাঠিয়ে দিল। যাবার সময় চারু বলল, আপনাকে অনেক ধন্যবাদ, তবে আপনার নামটা বলেননি এখনো। আপনার পতিতালয়ে পাঠানোর দায়িত্বে আছি। কথাটা শেষ করেই চারুকে হোটেলে পাঠিয়ে দিল সোহান। পাশের দোকান থেকে একটি বিয়ার নিয়ে বসে হাসতে লাগলো। তার জীবনে সেই প্রথম কোনো মেয়েকে দেহ বিক্রির জন্য এত উত্তেজিত দেখেছে। চারুকে দেখেই সে বুঝতে পেরেছে চারু এসব নিজ থেকে করছে না, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে। এত সুন্দর একটা মেয়ে স্বইচ্ছায় তার দেহ বিক্রি করছে, অথচ সে নিজেই জানে না। পতিতালয় থেকে মেয়েরা সবসময় পালানোর চেষ্টা করে। চারুকে প্রথম দেখাতেই তার ভালো লেগেছে। এখন তার একটাই উদ্দেশ্য, সেটি হলো চারুর মুখ থেকে পুরো ঘটনা শোনা। এদিকে চারু হোটেলে ঢুকছে আর ভাবছে পরপুরুষের সাথে এটাই তার প্রথম মিলন শুরু। পরক্ষণেই ভাবল, না না, সে তো আগেই একজনের সাথে রাত কাটিয়েছে। হোটেলের লোকজন দেখে সে ভয় পেতে থাকলো। সোহান নামের ছেলেটি তার সাথে কিভাবে কি করবে, এটা ভাবতেই চারুর বুক ধরপড় করে কাঁপছে। সে শুনেছে তাদের শরীরের বিনিময়ে টাকা দেওয়া হয়, তাহলে সোহান কি তাকে টাকা দিয়ে কিনে নিবে? ম্যানেজার এসে তাকে এক কোনায় বসতে বলল। চারু ভাবলো হয়তো এই হোটেলের ছেলেদের দিয়ে তার ট্রেনিং দেওয়া হবে। চলুন এদের বিষয়ে কিছু জেনে নেওয়া যাক। সোহান হলো এই শহরের সবচেয়ে ধনবান আর ক্ষমতাশালী পরিবারের ছেলে। দেখতে যেমন সুন্দর, ঠিক হাতের কাজগুলো তেমনি। শহর থেকে কিভাবে অন্যায় কাজ বন্ধ করা যায়, এইটাই তার সবসময়ের ভাবনা। তবে সে বাজে ছেলেপেলের কাছে মস্তান, আর ভালোদের কাছে তার মতো ভালো পোলা একটাও খুঁজে পাওয়া যাবে না। দোকান থেকে সোহান কয়েকটা কলা আর বিস্কিট কিনে পাশের ফুটপাতে গিয়ে একটা অসহায়ের পাশে খাবারগুলো রেখে হোটেলের দিকে রওনা দিল। তার চোখে কারোর কষ্ট একদম সহ্য হয় না। ওদিকে হোটেলের এক কোণে চারু চুপচাপ বসে রয়েছে। তার চারপাশে কয়েকটা বাজে ছেলেরা তার প্রতি উকি দিচ্ছে, যার কারণে ভয়ে সে শেষ প্রান্তে বসে রয়েছে। তার একটাই চিন্তা, তার সাথে খারাপ আচরণ করার যেন সেটা ভিডিও করা না হয়। সোহানকে তো দেখতে বেশ ভদ্র ছেলের মতোই দেখাচ্ছিল, কিন্তু সে যে মেয়েদের পতিতালয়ে পাঠানোর ট্রেনিং দেয়, এটা চারুর জানা ছিল না। সোহান হোটেলে ঢুকতে হোটেল থেকে সব ছেলেরা ভয় পেয়ে বের হয়ে আসলো। সোহান চারুর সামনে 2 কাপ কফি রেখে পাশের চেয়ারে বসতে চারু কিছুটা ভয়ে আটকে উঠল।
এখন আমাকে কি কি করতে হবে? চারু, আমি একটু আগেই বসের সাথে কথা বলেছি। সে বলল সুন্দরী মেয়েরা নাকি টাকা বেশি পেলেই সেই ছেলের সাথে পালিয়ে যায়, তাই সুন্দরী মেয়ে নিতে হলে সবকিছু খুলে তাদেরকে বোঝাতে হবে। কিন্তু ভাইয়া, এত মানুষের সামনে কিভাবে জামা কাপড় খুলবো? কি? জামা কাপড় খুলতে যাবেন কেন? নিজেই বললেন তাদের সবকিছু খুলে দেখাতে হবে। সোহান কিছুক্ষণ চারুর দিকে তাকিয়ে থাকার পর খুব জোরেই হাসতে শুরু করলো। পাশ থেকে জলের বোতলটা তার দিকে এগিয়ে দিল। চারু জলটুকু মুখে দিতে, চারু, তোমাকে আমি ওইরকম খারাপ কিছু বলিনি। আমি জানতে চাইছি তোমার সাথে এমন কি ঘটেছে যেটার জন্য তুমি দেহ বিক্রি করবে? চারু সোহানের কথায় থমকে দাঁড়ালো। হঠাৎ এমন একটা প্রশ্ন শুনে তার ভেতরটা কেমন যেন একটা অস্থিরতা কাজ করছিল। তেমন কিছু না, আমার একটি পছন্দ হয়ে তাই। তোমার পছন্দ হলে তো হবে না। আচ্ছা এটা বলো, তুমি কয়জনের সাথে রাত কাটিয়েছো? অনেকের সাথে। কতজন তোমাকে টাকার বিনিময়ে ভোগ করেছে? হাত দুটো শক্ত করে চেপে রেখে কথাটা, কখনো একসাথে একাধিক কেউ মিলন করেছে? এবারের কথাটা শুনে চারু আর কান্নাটা চেপে রাখতে পারলো না। চুপি চুপি কান্নাটা তার বেড়ে গেল। ভাবতেও পারেনি তাকে এভাবে এতটা নিচু হতে হবে। নিজের চোখ দুটো মুছে নিজেকে ঠিক করে নিল চারু। আমি, আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। আমি যার সাথে থাকি না কেন তাতে আপনার কি? হ্যাঁ, তাহলে মিথ্যে বলছেন কেন? সত্যিটা বলো। এই বেশি কিছু কেন জানতে চাইবে? এটা আমাকে জানতেই হবে। আমি কখনো কাউকে বিনা কারণে তার পবিত্রতা নষ্ট করাতে পারি না। বলতে পারবো না। সোহান হতাশ হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। এত কিছু বলার পরেও কেন মেয়েটা তার মিথ্যে কথাগুলো স্বীকার করছিল না? এবার তাকে একটু বেশি খারাপ হতে হবে। চারু, ধরো তোমাকে আমি কারো সাথে পাঠালাম, তখন হঠাৎ তার সাথে যাবার পর তোমার কিছু হয়ে গেল, তখন আমার কি হবে? কথাটা শুনেই চারু কিছু বলছে না। তাকে আর কত অপমান সহ্য করতে হবে? এই ছেলেটা তাকে কেন এত প্রশ্ন করছে? চেয়ার থেকে উঠে গিয়ে একটা নীরব গাছের নিচে চলে গেল। চোখটা বন্ধ করে গাছের সাথে হেলান দিয়ে বসে রইল। সোহান চারুর পাশে গিয়ে তার মায়াবী মুখটা দেখতে লাগলো। মেয়েটা কেন এত মায়াবী? চুপ করে সে ওর পাশে বসে রইল। আপনি জানতে চান না আমি কেন এমন? তাহলে শুনুন ঘটনাটা। আমি চারু, এবার অনার্স দিয়ে পড়াশোনা করছি। পিতাবিহীন একটা ছোট্ট পরিবারে আমার জন্ম। মা হলো আমার সব। টিউশনের টাকা দিয়ে আমাদের কষ্টের সংসারটা খুব সুন্দরভাবেই কেটে যেত। কিন্তু কথা আছে না, গরিবের ঘরে নুন আনতে পান্তা ফোড়ায়, ঠিক তেমনি একটা অসহ্য রোগ আমাকে বাঁচিয়ে রাখতে চায় না। আমার মাথায় প্রচন্ড ব্যথা করে, যেটা কখনো সারাতে পারিনি। টাকা পয়সা নেই বলে কোনোদিন হাসপাতালে যেতে পারিনি। কোন রকম বাচ্চার জন্য বাড়ির পাশে একটা দোকান থেকে 2 টাকার ব্যথার বড়ি কিনে খেতাম। কিন্তু সেই দোকানদার খুব খারাপ ছিল, সবসময় আমাকে খারাপ নজরে দেখতো। হঠাৎ কথাগুলো বলতেই থেমে গেল সে। সোহান চারুর থেমে যাওয়াতে খেয়াল করলো মেয়েটি তার বুক ভিজিয়ে দিয়েছে। দু হাতে হাত দুটো সে নিজেই ধরে রেখেছে। তার মনে হচ্ছিল মেয়েটি যেন তার কাছে অভিমান করছিল। রুমাল বের করে চারুর চোখ দুটো মুছে দিয়ে আবারও তার বুকে রেখে দিল। তারপর কি হয়েছিল? প্রচন্ড ব্যথা করাই কাতর হয়ে যাই। অনিচ্ছা সত্ত্বেও আমি ওই দোকানে চলে যাই। খুব ভয় করছিল, কিন্তু আমি তখন নিরুপায় ছিলাম। ধীরে ধীরে দোকানে গিয়ে দেখি দোকানটা একদম ফাঁকা। দোকানদার আমাকে দেখি চোখ বড় বড় করে তাকাচ্ছিল, কিন্তু পরক্ষণে বলল তার কাছে নাকি ওষুধ নেই। আমার তখন মাথায় কাজ করছিল না। আমি তখন যে কোনো ব্যথা কমানোর ওষুধ চাইতে সে বলল একটা ওষুধ আছে। আমি চাইতেই সে গ্লাসে মিশিয়ে দিল, কিন্তু সেটি খাবার পর হঠাৎ করে আমি মাটিতে বেহুশ হয়ে পড়ে গেলাম। সোহান চারুর কথাগুলো শোনার পাশাপাশি তার চুলগুলো ঠিক করে রাখছিল। সে চারুর শরীরের কাঁপুনিটা একটু জ্বরের আভাস পাচ্ছিল। ফোলা ফোলা লাল চোখ দুটোর দিকে তাকিয়ে আবারও সে চারুর কথায় মনোযোগ। বেহুশ হওয়ার পরে আমি বুঝতে পারিনি কি হয়েছিল আমার সাথে। আমি যখন ঘুম থেকে উঠলাম তখন নিজেকে আবিষ্কার করলাম একটা ঘরে, কিন্তু পরক্ষণেই নিজের দিকে তাকিয়ে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। নিজের শরীর শুধু একটা চাদর দিয়ে ঢাকা ছিল। তখন নিজেকে শেষ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। যখন নিজের ইজ্জতটুকু রাখতে পারলাম না, তখন ভালো সেজে লাভ কি? চারুর মুখ দিয়ে আর কিছু বেরোলো না। এদিকে শেষ কথাগুলো শুনে সোহান নিজের চোখের কোণার পানিটুকু মুছে নিল। সে বোঝে না
কি করে মানুষ এত খারাপ হতে পারে? একটা মেয়েকে কিভাবে ভোগের পাত্র বানিয়ে নেয়? চারুর ব্যথাগুলো সে বুঝতে পেরেছে। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। চারুকে বুক থেকে সরিয়ে দাঁড়িয়ে পড়ল। তার মনে হলো চারুর এখন একটা মানুষের ভালোবাসার প্রয়োজন, তবে চারুকে তার আসল পরিচয় বুঝতে দেওয়া যাবে না। চারু, তুমি অবশ্যই পারবে, শুধু তুমি নিজের উপর বিশ্বাস রাখো। আচ্ছা ভাইয়া, তাহলে কি আমাকে নেবে? হ্যাঁ, তুমি এখন আমার সাথে একটু ঘুরে আসবা। কোথায় যাব? তোমাকে কিছু পরিবেশের মেয়েদের দেখাবো, তারপর তোমাকে আমার বাসায় নিয়ে যাব। কিন্তু কোনো কিন্তু না, তবে এখানে এভাবে একলা ঘুরবে না, তাহলে বিপদ হতে পারে। এই নাও, আমার হাতে হাত রাখো। তা ধরবো কিনা কথাটা ভাবতেই চারুর মনে পড়ে গেল তাকে সবাই ছুতে পারবে, তাহলে হাতটা ধরলে কি এমন হবে? কাপা কাপা হাত দুটো অনিচ্ছা সত্ত্বেও সোহানের হাতে রেখে সামনে এগোতে শুরু করলো। হাত দুটো সোহান চেপে ধরতে চারু কেমন যেন একটা শিহরণ অনুভব করলো। সোহানের চোখ দুটো তার মনে একটা আশার আলো খুঁজে দিয়েছে। পথ হাঁটছে, অথচ তাদের দুজনের মনে হচ্ছে না তারা এভাবে একসাথে অপরিচিত হয়ে চলছে। চারুর হাতের আঙুলগুলো সোহান ইচ্ছে করে তার আঙুলের মাঝে ঢুকিয়ে নিল। মুচকি হাসি দিয়ে সে চারুর দিকে তাকাতে চারু লজ্জায় মাথা নিচু করে নিল। দুজনেই খুশি মনে সামনে এগোতে লাগলো। সোহান একটু দুষ্টুমি করে চারুর হাতগুলো বারবার একবার এদিক আর ওদিক করছে। কিছুক্ষণ হাঁটার পর চারুর কথায় সোহান বাস্তবে ফিরে আসে। ভাইয়া দেখুন ওইখানে কি করছে। কি করছে শুনি? কতগুলো ছেলে মিলে একটা মেয়েকে ঘিরে মেয়েটাকে উত্তক্ত করছে, আর মেয়েটার অন্য কেড়ে নিয়েছে। সোহান চারুর কথা শুনে পাশে তাকাতেই দেখে মেয়েটার অবস্থা বেহাল। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা গরিব ঘরের। এখন সে চারুর সামনে কিছু করতেও পারবে না, কারণ চারুর কাছে সে একটা খারাপ ছেলে হিসেবে পরিচিত। কিছু করলে তার উপর চারু সন্দেহ করবে। এই মেয়েটা ঠিক তোমার মতোই নতুন, তাই সহজে মানিয়ে নিতে পারছে না। তাহলে রুমে নিয়ে যাক, রাস্তায় এভাবে কষ্ট দেওয়াটা ঠিক না। টাকার কাছে সবাই হার মেনে নেয়, এই মেয়েটাই দেখবা দুদিন পর ছেলেদের সাথে হেসে হেসে কথা বল। চারু সোহানের কথাগুলো সহজেই বিশ্বাস করে নিল। ওদিকে সোহান ইশারায় ছেলেগুলোকে হাত নাড়াতে সবাই ভয়ে পালিয়ে গেল। কিন্তু যে যত ভালোই হোক না কেন, তার ভেতরেও একটা নেশা কাজ করে। সোহানের ফিলিংসটা চারুর প্রতি ধীরে ধীরে বাড়তে রইল। আশেপাশে সবকিছু ঘুরিয়ে এনে চারুকে তার বাসায় নিয়ে আনলো। সে তার নিজের বাসাতে থাকে না, তাই ভাড়া নেওয়া তার রুমে চলে এলো। চারু খেয়াল করলো তার ফ্ল্যাটে অনেক মেয়েরাই দাঁড়িয়ে আছে। চারু বলতে লাগলো, ফ্ল্যাটে এত মেয়ে সবাই তোমার মতো ট্রেনিং নিচ্ছে। আমার সেটা মনে হয় না, এরা বেশ ভদ্র। এখানে এসে ওরা আমাকে টাকা দিয়ে ওদের জন্য একটা করে বেছে নিয়ে ফুর্তি করে। চারু শুধু অবাক হয়ে সবাইকে দেখছিল। সে খেয়াল করলো সেখানে অনেক বিবাহিতও রয়েছে, তবে তার কাছে ফ্ল্যাট দেখে বিশ্বাস হচ্ছে না এমন একটা বিল্ডিং এ আদান প্রদানের কাজ করে। সোহান সোজা চারুকে নিয়ে একটু ভেতরে গিয়ে বেশ সুন্দর একটি রুমে চলে গেল। রুমটা অনেক সুন্দর জিনিসে সাজানো, যেটা চারু জীবনে কখনো দেখেনি। চারুর চারিদিকে এমন অবাকের মতো তাকিয়ে থাকতে দেখে সোহানের কেমন যেন লাগছিল। এত মেয়েকে ভালো করেছে, কিন্তু কখনো কোনো মেয়েকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করেনি। চুপি চুপি চারুর পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। পেছন থেকে চারুর কোমরটা আলতো করে দুহাতে দিয়ে টেনে নিয়ে তার বুকে টেনে নিল। হঠাৎ সোহানের এমন আচরণ দেখে চারু বেশ ভীত হয়ে গেল। রুমে আনতে না আনতেই শুরু করে দিয়েছে। ইচ্ছে থাকা সত্ত্বেও ইচ্ছার বিরুদ্ধে সে নিজেকে মানিয়ে রাখলো। তাকে ভীত হলে চলবে না, তাকে খারাপ মেয়ে হতেই হবে। কিন্তু সোহানের স্পর্শটা তাকে কেমন যেন শিহরিত করছিল। হাতটি যখনই নাভির কাছে গিয়ে চারুর কোমরটা পুরোপুরি চেপে ধরে মুখটা গলার কাছে নিল, চারু তাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তার ভেতরে একটা জোরালো নিঃশ্বাস বইতে শুরু করলো। চোখটা নিমেষেই বন্ধ করে সোহানের পরম ছোঁয়াগুলো অনুভব করতে থাকলো। সোহান নিজেকে একদম দমিয়ে রাখতে পারছিল না, ছেড়ে দিতে চাইছে, কিন্তু তার হাত পাগুলো চারুকে ছাড়তে চাইছে না। চারুকে একটানে সে ঘুরিয়ে তার বুকে টেনে নিল। চুলগুলো দ্রুত ঘুরতেই সোহানের চোখে মুখে ঢেকে দিল। চারুর চোখের দিকে তাকিয়ে সে আর থাকতেই পারছিল না। এত সুন্দর একটা চেহারা কিভাবে তৈরি হয়েছে? চারুর মুখে টোল পড়েছে,
মুখটা চারুর ঠিক ঠোঁটের 1 ইঞ্চি দূরে রেখে চারুর নাকের নিচের তিলটা দেখছিল। হাতটা মুখে লাগতে না চাইতেও হঠাৎই মুখটা শক্ত করে চেপে ধরে আলতো করে চারুর ঠোঁটটা চেপে ধরল। হঠাৎ কিছু একটা টানে এক ঝটকায় সে চারুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সোহান স্পষ্ট টের পেয়েছে কিস করাতে চারু ভয়ে কাঁদছিল। যে মেয়ে তাকে এতটা বিশ্বাস করেছে আর এখন তাকেই ব্যবহার করা হচ্ছে। নিজের মাথায় হাত দিয়ে চিন্তার ভেতরে পড়ে গেল। কিন্তু চারু কি ভাবলো? এভাবে ধাক্কা দেওয়াতে সে কি বুঝলো? ভাবাটা শেষ না হতেই তার মনে হলো কেউ একজন আবারও তার ঠোঁটটা চেপে ধরেছে। চোখটা খুলতেই পারছিল না, তবুও চোখটা খুলে চারুর চোখের দিকে তাকালো। এমন একটা পরিস্থিতিতে সোহান নিজেই ভয় পেয়ে গেল। সে চারুর চোখে স্পষ্ট জল দেখতে পেয়েছে। হঠাৎ করেই চারুর কি হয়ে গেল? নাকি চারু তাকে সত্যি তার দেহটা ব্যবহার করতে দিবে? চারুর থেকে নিজে জলটা তার চোখটাই জল এনে দিল। সে রুমে আর থাকতে পারল না। নিজেকে খুব নিচু মনে হতে লাগলো চারুর কাছে। রুম থেকে বের হওয়ার সময় তোমার ভিতর প্রচুর উত্তেজনা আছে, তবে এভাবে তো মায়াবী ভাবে তাকানো যাবে না। আর চোখে জল আনলে কিন্তু তোমাকে ট্রেনিং এ রাখা যাবে না। সোহান কথাটা বলে ও কিন্তু কোনো উত্তর না পেয়ে চলে যেতেই ভাইয়া একটু দাঁড়ান। সোহান দাঁড়িয়ে গেল। সে জানতো না এমন কিছু রয়েছে চারুর ভেতরে। তবে চারুর কোনো কথাই তার কাছে পৌঁছতে সময় লাগলো না। সে দাঁড়িয়ে থাকতেই চারু মুখটা নিচু করে পকেট থেকে খুচরা 600 টাকা তার হাতে রেখে দিল। টাকাটা হাতে পেয়ে সে চারুর চোখের দিকে তাকালো। চারুর চোখ থেকে ফোঁটা ফোঁটা জল বেরোচ্ছে। হঠাৎ করে চারুর এমন আচরণ সে বেশ অবাক হয়ে বলল। চারু কোনো জবাব দিল না। চারু কোনো জবাব না পেয়ে সে বুঝতে পারলো না চারু তাকে কি বোঝাতে চাইছে। টাকাগুলো সে একটু ভালো করে চেয়ে দেখলো। টাকাটা একটু ভিজে গিয়েছে, যেটা দেখে তার বুঝতে বাকি রইল না যে চারু এই টাকাটা অনেক আগে হাতে রেখেছিল। কিন্তু টাকাগুলো কেন তাকে দেওয়া হলো? চারুর কাঁধে হাত রেখে জানার চেষ্টা করলেও চারু বলছিল না। রেগে গিয়ে সে চারুকে ধমক দিয়ে কয়েকটা ঝাঁকুনি দিতেই কান্না ভেজা কণ্ঠে তার গলা থেকে বেরিয়ে এলো, ভাইয়া আমি আজ 2 দিন কিছুই খাইনি, মাথা ব্যথাও শুরু করেছে। আমার কাছে আপনাকে দেবার মতো কিছু নেই। এই টাকাগুলো সেদিন দুজনের থেকে টিউশনি করে পেয়েছি। এর চেয়ে আর 1 টাকাও বেশি দেওয়ার ক্ষমতা আমার নেই। আপনি যদি চান তাহলে আপনাকে আমি সব দিব, শুধু আপনি আমাকে এখানে থাকতে দিন। এখন আর সোহান রুমে নেই, সে রাস্তায় চলে এসেছে। এই শীতেও তার গা গরমে ভিজে যাচ্ছে, তার হাত পা গুলো এখনো কাঁপছে। একটা মেয়ে কিভাবে এতটা কষ্ট ভোগ করতে পারে সে ভাবতেও পারেনি। 600 টাকা দিয়ে মেয়েটি কি করত। চোখ থেকে জলটা মুছে নিল। তার সেই দৃশ্যটা একদম ভাবতে ইচ্ছে করছিল না। যখন চারু টাকাগুলো দিয়ে তার পা ঝাপটে ধরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল, তাহলে কি এরা গরিব বলে সব সময় এদেরকেই হেনস্থা হতে হয়? এদের কি কোনো অধিকার নেই? 2 দিন না খেয়ে মেয়েটা কিভাবে রইল? নিজের মনকে সোহান ঘৃণা করতে লাগলো। যে মেয়েটি 2 দিন ধরে অসুস্থ, আর সেই প্রতি সে কিভাবে কুনজর দিতে পারলো? রাস্তা দিয়ে হাঁটছে আর চারুর মায়াবী মুখটা বারবার তার চোখের সামনে আসছে। কিন্তু এভাবে তো চারুকে বোঝানো যাবে না। তাকে যেভাবেই হোক সঠিক পথে ফিরিয়ে আনতেই হবে। তবে আগে সেই ভুয়া ডাক্তারকে দেখাতে হবে যে সবকিছু মূলে রয়েছে। রাত 12টায় হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাওয়া গেল। আওয়াজটা শুনেই মনে হলো কিছু একটা ভাঙার আওয়াজ। হঠাৎ একটা লোক দৌড়ে এসে পাশে থাকে ছেলেপেলেদের ভেতরে একজনের গায়ে পড়ে গেল। গায়ে পড়তেই ছেলেটা তার কলার চেপে ধরে মারতে মারতে রুমের ভেতরে নিয়ে গেল। কিন্তু এদিকে রুমে সোহানকে পাওয়া যাচ্ছে না। তাহলে কি এতক্ষণ সবকিছু সেই ঘটাচ্ছিল? আর এই ঘর থেকে তো সেই দোকানটাই মনে হলো। হ্যাঁ, এটাই সেই ঘর। আর এরা তারাই যাদের এখনো অনেক কথাবার্তা বাকি আছে। সোহান লোকটিকে মেরে মেরে রুমের এক কোণে ফেলে দিল। লোকটি চিৎকার করে চেঁচাতে লাগলো, বল, চারুকে কেন তুই নষ্ট করেছিস? শালা তোর বাসায় মা বোন নেই? সোহানের কথা শুনে চাচার বয়সী লোকটা অদ্ভুত ভাবে চেয়ে রইল। মুখে তার কোনো কথা নেই।
এতক্ষণে লোকটি বুঝতে পারলো তাকে কেন এত অত্যাচার করা হচ্ছিল। ইতিমধ্যে লোকটির একটা মেয়েকে তার সামনে আনা হলো। সোহান গিয়ে সেই মেয়ের ওড়নাটা সরিয়ে জামার এক অংশ ছিঁড়ে নিল, যেটা লোকটি বাবা হয়ে আর সহ্য করতে পারলো না। চিৎকার করে কাঁদতে তুমি আমার মেয়ের সাথে এমন করো না, আমি তোমাদের সবকিছু বলছি। বাবা, এর জন্য আমাকে মাফ করে দাও, কিন্তু বিশ্বাস করো আমি মেয়েটার শরীরে কোনো পাপের চিহ্ন লাগাইনি। তাহলে আমি ঘুমের ওষুধ দিতেই মেয়েটা ঘুমিয়ে পড়ার পর আমি মেয়েটাকে বিছানায় রেখে দিই, নিজের মেয়েকে মিথ্যে বলে ওর শরীর থেকে বুকেটা খুলে ঢেকে রাখতে বলি। আমার একটু কাজ ছিল তাই দোকানে ফিরতে দেরি হয়েছিল, আর যখন ফিরে আসলাম তখন দেখি মেয়েটা নেই। বিশ্বাস করুন, মেয়েটাকে আমি স্পর্শ করিনি। কথাগুলো শোনা মাত্রই সোহান লোকটির বুক থেকে পাটা সরিয়ে নিয়ে পথের দিকে রওনা দিল। সে লোকটির কথা শুনে হাসবে না কাঁদবে সেটা এক খুশির আকারটা তার চোখে মুখে ভাসছে। বাসায় ফিরে এসেছে আর এখন সে চারুর রুমের সামনে দাঁড়িয়ে রয়েছে, হাতে খাবারের প্যাকেট করা আর কাঁধে রয়েছে কিছু কাপড়। দরজায় কড়া নাড়তে চারু দরজা খুলে ফেললো। চারুকে জোর বশত সেগুলো দিয়ে সে রুমটা নিজ থেকে আটকে দিয়ে চলে এলো। মেয়েটাকে খুব তাড়াতাড়ি দুঃখ বেদনার জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে। হঠাৎ রাতটা কেটে চারিদিকে আজানের সুর শোনা যাচ্ছে, আর এদিকে চারুর রুমটা কে যেন খটখট করে ধাক্কা দিচ্ছে। চারু তাড়াতাড়ি উঠে গিয়ে রুমটা খুলতেই দেখে সোহান পাঞ্জাবি গায়ে তার সামনে দাঁড়িয়ে রয়েছে। ভাইয়া, আপনি এখানে? চারু, এভাবে এত অলস, এখন আবার কি করতে হবে? তাড়াতাড়ি অজু করে এসো। সোহানের কথা শুনে চারুর চোখ দুটো লম্বা হয়ে গেল। পতিতা হতে গেলে নামাজ পড়তে হয়? সে তো কখনো এরকম কোনো কথা শোনেনি। ভাইয়া, পতিতা হতেই নামাজ পড়তে হবে কেন? চারু, তুমি কিন্তু আমাকে ধমক দিচ্ছ। যাও গিয়ে অজু করে এসো। কিন্তু আমাকে তো জানতে হবে এসবের ভিতর আবার নামাজ আসলো কোথা থেকে। আমি তো দেখেছি পতিতা। চারু, যখন তুমি ভালো কাজ করবে তখন তোমাকে কেউ সন্দেহ করবে না, আর যারা শুধু খারাপ কাজ করে তাদেরকে পুলিশে। সোহানের কথাটা চারু বিশ্বাস করে নিল। সে তো নিজেই কত এইরকম। যাক বাবা, তাহলে এখন থেকেই নামাজ পড়লে আমাকে কেউ সন্দেহ করবে না। ভাইয়ার তো হেপি বুদ্ধি। কিন্তু কি ব্যাপার, তুমি এখনো দাঁড়িয়ে কেন চারু? কথাটা শুনেই চারু মাথা চুলকোতে চুলকোতে রুম থেকে বের হয়ে আসলো। চারু যেতেই সোহান চুপি চুপি হাসতে হাসতে সেখান থেকে চলে যেতে যেতে বলতে লাগলো, পাগল একটা মেয়ে। চারু অজুখানায় গিয়ে দেখে ফ্ল্যাটের সবাই সেখানে উপস্থিত। সে ভাবলো, এই তো, এখানে সবাইকেই এই নিয়ম মানতে হয়। চুপি চুপি একটি মেয়ের কাছে গিয়ে বসে। আচ্ছা ভাইয়া, তাহলে এসব সত্যি মানতে হয়? এই মেয়ে কি সব বলছো? চারু বুঝতে পারলো না মেয়েটি এমন কেন বলল। অজু সেরে সে নামাজ শেষ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। কখনো সে এমন স্বাধীনভাবে ফ্ল্যাটে রাত কাটায়নি। ব্যালকনি থেকে ঠান্ডা হাওয়া লাগতে তার চুলগুলো দুলতে শুরু করলো। সকাল হতেই আবার চারু সোহানের ভাইয়া, আমাকে ডেকেছেন? কোরআন পড়তে পারো? তাহলে কাল থেকে নামাজ বাদই পাশের রুমে। এত অবাক হওয়ার কিছু নেই। যদি তোমাকে পুলিশে কোনো হোটেল থেকে আটক করে তখন তুমি কোরআন। ও, এই কথা। সকালে কিছু খেয়েছো? না। আচ্ছা ভাই, হ্যাঁ বলো। আচ্ছা ভাইয়া, আমি একটু আগে একটা মেয়েকে এই ব্যাপারে জিজ্ঞেস করতেই সে কি কি তুমি? চারু, এখন থেকে আর এসব করবে না। ধরো তার কথা যদি সবাই জেনে যায় তাহলে সে লজ্জা পাবে না? তাহলে সে কি কখনো স্বীকার? হ্যাঁ ভাইয়া, ঠিক। তো চারু সাহেব, এখন থেকে কিভাবে চলতে হবে? এখন থেকেই কারোর সাথে এরকম কথা বলা যাবে। এই তো ভালো মেয়ে, এখন যাও আর গিয়ে রেডি হয়ে নাও। তোমাকে নিয়ে একটু বুঝো না, মেয়েদেরকে একটু ডাক্তার দেখানো উচিত। চারু আর কোনো কথা না বলে রুমে চলে গেল। চারু পাগলের মতো মাথাটা দেখে সোহান আর হাসি ধরে রাখতে পারলো না। এ কেমন মেয়ে রে বাবা, এত বড় হয়েছে তবু ভেতরে বাচ্চাদের মতো বোকাই রয়ে গিয়েছে। হসপিটালটা খুব কাছে, তাই সোহান চারুকে নিয়ে হেঁটেই রওনা দিল। তাকে একটা বিষয় জানতে হবে যেটা চারুর জীবন মরণের সাথে জড়িয়ে আছে।
পথে হাঁটার সময় চারু সোহানকে ডিস্টার্ব করার চেষ্টা করতে চাইলো, কিন্তু কোনো মতে পেরে উঠছে না। তাই চারু সোহানকে হ্যাঁ আচ্ছা ভাইয়া, কলকাতা তো প্রতিদিন কতজনের সাথে রাত কাটে, তাহলে ওদের কেন বাচ্চা হয় না? চারুর এই কথাটা শুনে সোহানের মাথাটা বনবন করে উঠল। চারুর দিকে সে ভাবলার মতো তাকিয়ে রইল। এখন সে চারুকে কি জবাব দিবে? এই মেয়েকে কে বোঝাবে রে বাবা? এসব ভাবতে নেই। চারু, আসলে ওদেরকে এমন একটা মেডিসিন দেওয়া হয় যেটার মাধ্যমে ওদের বাচ্চা হবার কোনো ও এই ব্যাপার, তাহলে আমাকে তো এমন কোনো চিকিৎসা। এই জন্য ও আচ্ছা, আরেকটা প্রশ্ন। সেই কখন থেকে বলেই যাচ্ছ, একটু রাস্তাঘাট দেখে চললে হতো না? সোহানের কথায় চারু চুপ হয়ে রইল। চারু ভাবতে লাগলো, তাহলে আজকে হাসপাতালে আমাকে চিকিৎসা দেওয়া হবে? উফ, খারাপ হতেও দেখি অনেক ঝামেলার ব্যাপার। ওদিকে সোহান চারুকে নিয়ে হসপিটালে পৌঁছে গিয়েছে। ডাক্তারের কেবিনে ঢুকতেই, কি ব্যাপার সোহান সাহেব, হঠাৎ করে চলে এলেন? হ্যাঁ বন্ধু, হঠাৎ তোর এমন কি কাজ পড়লো? আর তোর সাথে এই মেয়েটাকে? সোহান আর কিছু বলল না। চুপি চুপি ইশারায় ডাক্তার শাকিলকে ইশারায় কি যেন বোঝাইতে শাকিল কিছুটা চিন্তিত হয়ে চেয়ার থেকে উঠে পড়ল। কোনো কথা না বলেই সে চারুকে নিয়ে বাইরে চলে গেল। চারু, তোমার অপারেশনের সময় হয়ে এসেছে, যাও, উনি তোমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে। কথাটা শোনার পর চারু ভয় ভয় ডাক্তারের পেছন পেছন যেতে লাগলো। চারুর খুব ভয় হচ্ছিল যদি তার কিছু হয়ে যায়, কিন্তু সোহান চারুর চোখে স্পষ্ট জল দেখতে পেয়েছে। সে বুঝতে পেরেছে চারুর কষ্ট হচ্ছে, তবে চারুর থেকে তার বেশি চিন্তা হচ্ছে। রিপোর্ট না দেখা পর্যন্ত তার ভেতরের ব্যথাটা দূর হবে না। 2 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো সোহান কেবিনে চুপচাপ বসে রয়েছে। এই শীতেও তার কপালে ঘাম জমে রয়েছে। একটু পর হঠাৎই সে কারোর পাওয়ারের আওয়াজ শুনতে পেল। সে আর বসে রইল না, দাঁড়িয়ে সে শাকিলকে দেখতেই শাকিলকে বেশ ঘরমাত্র দেখাচ্ছে। বেশ কিছুক্ষণ চুপ থেকে তার সামনে ফাইলটা রেখে হ্যাঁ, কথাটা শোনার পরেই সোহানের মুখ থেকে কোনো কথা বেরোলো না। ফাইলটা খুলে খুঁজতে লাগলো। তার বিশ্বাস চারু একদম ঠিক আছে। হঠাৎ করে রিপোর্টটা বের করে তাকিয়ে দেখার পর গম্ভীরভাবে সে শাকিলের দিকে তাকাতেই শাকিল হাসছে। তোকে দেখে আমার খুব লাভ। শাকিল, তুইও না বল, আর কি কোনো সমস্যা আছে? চারুর অপারেশন নেগেটিভ, সে একদম ঠিক আছে। এমনকি তার উফ, তুই আমাকে বাঁচালি। কথাটা বলতেই চারুর রুমে ঢুকে পড়ল। চারুকে দেখা মাত্রই সোহান দৌড়ে গিয়ে চারুকে জড়িয়ে ধরল। চারু কিছু ভাবার আগেই এসব ঘটতেই তার শরীর কিছুটা কেঁপে উঠল। এইভাবে লোকজনের ভিতরে এইরকম ভাবে জড়িয়ে ধরাতে চারু লজ্জায় লাল হয়ে গেল। সোহান আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। চারুর হাতটা ধরে কেবিন থেকে বেরিয়ে এলো। শুধু পেছনে এক পলক ফিরিয়ে শাকিলের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বের হয়ে এলো। রাস্তায় দুজন হাঁটছে, কিন্তু এখনো চারুর বুক ধরপড় করছে। চুপচাপ পাশাপাশি দুজন হাঁটছে, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। তবে চারুর মনে একটাই প্রশ্ন জাগছে, আপনি আমাকে তুমি সঠিকভাবে অপারেশন করতে পেরেছো। চারু, তুমি একটু বেশি বেশি কথা বলো। শোনো, এই যে তোমার আজকে অপারেশন হলো, ঠিক তেমনি আজ থেকে 2-1টা ছেলের সাথে রাত কাটাতে পারবে। চারু কথাগুলো শুনে তাইনি এত তাড়াতাড়ি সোহানকে ছেড়ে যেতে, কারণ সোহানের কাছে থাকলে তার খুব ভালো লাগে। সে সোহানের কথায় কোনো উত্তর না দিয়ে চুপচাপ তার সাথে বাসায় ফিরে আসলো। এসার পর নামাজ শেষ করে চারু রুম থেকে বেরিয়ে এলো। এভাবে সারাদিন রুমে থাকতে তার একদম ভালো লাগে না। একটু আগে সোহান তাকে নামাজ পড়তে বলেছে। আচ্ছা, তাহলে কি আমাকে প্রতি ওয়াক্তে নামাজ আদায় করতে হবে? কথাগুলো ভাবতেই চারু কোনো জবাব না পেয়ে ভাবলো, একবার ভাইয়ার রুম থেকে একবার শুনে আসি। সে চুপি চুপি সোহানের রুমের দিকে এগোতে লাগলো। খেয়াল করলো রুমটা খোলা রয়েছে। একটু উকি ঝুঁকি দিয়ে দেখলো ভেতরে কেউ নেই। ভেতরে গিয়ে সোহানকে না পেয়ে সে রান্নাঘরে চলে গেল। গিয়ে দেখে সোহান রান্নাঘরে বসে রয়েছে।
চারু সোহানকে রান্না করতে দেখে বেশ অবাক হলো। ছেলেরাও রান্না করতে পারে। এদিকে কি চারু ব্যাপার? এত রাতে তুমি এখানে? এ মানে কিছু না, একটু চারপাশ। চারু, হ্যাঁ বলুন। কি কি রান্না করতে পারো? আমাদের তো নিজেদের পরিশ্রম করে খাবার জোগাড় করতে হতো, তাই রান্না। বাহ, কি বললেন? বলছি আমাকে একটু সাহায্য করো, আজকে বুয়াটা বাইরের খাবার আমার ততটা, তাই সবসময় এই বিষয়টা মাথায় রেখে রাঁধুনি হয়ে গেছি। হ্যাঁ সব ঠিক আছে, তবে আপনি তরকারিতে কিন্তু ওইটা লবণের জায়গায় চিনি ঢালছেন। কথাটা শুনে সোহান কৌটার দিকে তাকিয়ে একটু মুখ দিতেই দেখে চারুর কথাটাই একদম ঠিক। কি মানে তোমাকে যাচাই করছিলাম যে তুমি বুঝতে পারো নাকি। হ্যাঁ হ্যাঁ, আমি আসার আগে থেকেই তো আপনার হাতে কৌটাটা দেখেছি, তাহলে আপনি স্বপ্নের ভিতর আমাকে যাচাই করছেন। ধরা খেয়ে আর না সোহান চুপি চুপি সেখান থেকে সরে পড়ল। কিন্তু রান্নার জিনিসের ড্রয়ারের সামনে বোতলের গায়ে তো লবণ লেখা ছিল। তার মানে রাধুনি তার থেকে কি একটা লুকিয়ে রাখে। কিন্তু চারুর কাছে তো লজ্জা শেষ করেই ফেলেছে। চারুর দিকে তাকাতেই খেয়াল করলো চারু এখনো মিটমিট করে হাসছে। কি আর করবে। রাতের খাবার খেতে বসে সোহান আর কিছু বলতে পারলো না। রান্নাটার কোনো তুলনাই হয়নি। এমন একটা মেয়ে যদি তার সব সময় রাধুনি হয়ে থাকতো তাহলে কতই না ভালো হতো। খাবারগুলো খেয়ে দুজনেই ঘুমানোর জন্য নিজেদের রুমে চলে গেল। রাতটা এভাবেই দুজনেই কেটে যেতে লাগলো। দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল। রাত ঠিক 2টা বাজে। হঠাৎ চারুর রুমের দরজায় কে যেন ঠক ঠক করতে লাগলো। এত রাতে কে তার দরজার সামনে এসে তাকে ডাকবে। চারু মুহূর্তে গলাটা শুকিয়ে গেল। সন্ধ্যায় সোহান বলেছিল তাকে নাকি সকালে কিছু কাজ করতে হবে। তাহলে কি রাত না হতেই কেউ চলে এসেছে। কথাগুলো ভাবছে আর চুপি চুপি দরজার দিকে এগোচ্ছে। খুলবে কি খুলবে না। ভাইয়া আপনি এত রাতে? চারু তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এত রাতে আবার কি মহা কাজ পড়লো যে ইসিতে উঠতে হবে? কথাগুলো বলতে রুমের বাল্বটা জ্বালিয়ে দিল চারু। চুলগুলো এলোমেলো হয়ে তার কাঁধ থেকে নেমে পড়েছে। রাতের এমন দৃশ্য দেখে সোহান কি করবে বুঝতে পারছে না। ঠোঁটগুলো এত গোলাপি যে লিপস্টিক কোনো প্রয়োজনই নেই। শরীরের একটা রেশমি কালারের পোশাক, সব মিলিয়ে তার কেমন যেন একটা অনুভূতি তৈরি হলো। হঠাৎ চারু তাড়াতাড়ি সবকিছু খুলে ফেলো। সরি। ভাইয়া আপনি মাঝে মাঝে এমন ভাবে কথাগুলো বলেন মনে হয় আপনি যেন আগে থেকেই সেগুলো মুখস্থ করে আসেন, কিন্তু এই ঠান্ডায় এমন কি কাজ পড়লো? ভাইয়া বুঝি না, নষ্ট হতে এসবের কি দরকার? বেশি কথা নয়, তোমাকে রাত জাগতে শিখতে হবে। ঠিক আছে, কিন্তু আমাকে তো পতিতালয়ে বেশিরভাগ দাড়িওয়ালারাই যায়। যখন তোমাকে তারা প্রশ্ন করবে তখন যাতে তুমি সহজেই উত্তর দিতে পারো, সেজন্য এই কাজটা তোমাকে করতে হবে। ও এই জন্যই ভাবি হুজুর। যখন বুঝতে পেরেছো তখন আর দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। তাহলে ওই যে লোকজন বলে জামা কাপড়ের কত কিছু খুলে ফেলে, এসব বিষয়ে কখন শেখাবেন? এবারের কথাটা শুনে সোহান কিছুক্ষণ নীরবতা পালন করতে থাকলো। সে এই মেয়েটাকে কিভাবে বোঝাবে যে চারু তুমি এখনো বাচ্চা, তোমাকে নিয়ে এসব একদম হবে না। চারু, যদি তোমাকে ক্লাস 5-এ পড়ার সময় 10ম শ্রেণীর প্রশ্ন দেওয়া হয়, আমি তো তখন সেটা পারবো না, কারণ আমার পড়াশোনা তখনও। ঠিক তেমনি তোমাকে যদি একবারে শেষ প্রান্তে ট্রেনিং দেওয়া হয়। কথাটা শোনায় চারু ভীষণ লজ্জা পেল। সে নিজের মাথায় আঘাত করে নিজেকে। তুই একটা কথা, তুই কেন নিজেকে ছোট করছিস? হ্যাঁ, সোহান কথাগুলো বলে চলে যাবার জন্য অগ্রসর হতে। ভাইয়া নামাজটা না হয় পড়ে নিব, তবে কালকের কাজটা যদি। কি মেয়েটা এত উতলা কেন হয় মেয়েটা? সোহান ইচ্ছে করেই ঠিক আছে, তবে চুপচাপ দাঁড়িয়ে থাকবে আর কোনো কথা বলবে না, কেমন?
সোহান এবার চারুর কিছুটা কাছে চলে আসলো। এত রাতে চারু এমন পরিস্থিতিতে কিছুটা ভড়কে গেল। চারু সরে যাবার আগে নিমেষেই চারুর গোলাপি ঠোঁট দুটো আলতো করে চেপে ধরল। চারুর সাথে সাথে সোহানের থেকে নিজেকে ছাড়িয়ে নিতেই সোহান চারুকে, ছিছি ভাইয়া, এটা কি করছেন? প্লিজ আমাকে কিছু করবেন না। একদম চুপ থাকবে, আমি যেটা করব। চারু হঠাৎ করে জোরাজোরি বন্ধ করে ফেলল। পেছন ফিরে সে সোহানকে চোখে চোখ রাখলো। দুজনের মাঝে কেমন যেন একটা ভালোবাসা কাজ করছিল। চারু সোহানের ভিতর অতলেই হারিয়ে যেতে থাকলো। তার চোখে মুখে লজ্জার স্পষ্ট ছাপ ফুটে উঠেছে। বুকের ভেতরটা কেমন যেন ধরপড় করছে। সোহান তার কাছে যেতেই এই শীতেও তার কেমন যেন একটা শিহরণ জাগলো। সোহান যখন তার কাঁধে হাত দুটো রাখলো, তখন সে বুঝতে পারছিল কেন সোহান তাকে সবকিছু ধীরে ধীরে শেখাচ্ছিল। চোখটা তার হঠাৎই করেই বন্ধ করে আসতে লাগলো। কিছুক্ষণ পর সে সোহানের নিঃশ্বাসটা তার নাকের কাছে অনুভব করলো। আলতো করে তার ঠোঁটটা সোহান চেপে ধরতে তার ভেতরে একটা জোরালো নিঃশ্বাস বয়ে গেল। তার মনে হলো সে এর আগে কখনো এমন অনুভূতি টের পায়নি। ঠান্ডা ঠোঁটের স্পর্শটা তার কথাগুলো বন্ধ করে দিয়েছে। সে বুঝতে পেরেছে এটা কোনো শেখানোর ট্রেনিং না, এটা তার ভালোবাসার একটা অংশ। কিছুক্ষণ পর চারুকে সোহান নিজের থেকে ছাড়িয়ে নিল। চারুর ঠোঁটগুলো থরথর করে কাঁপছিল। সে বুঝতে পেরেছে জীবনে প্রথম কোনো স্পর্শ কতটা ভুলিয়ে দিতে পারে সবাইকে। চোখ দুটো বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ তার চারু, এটা কোনো ট্রেনিং ছিল না, এটা ছিল আমাদের ভালোবাসার একটা মুহূর্ত। কথাগুলো শোনা মাত্রই চারুর ঠোঁটগুলোতে হাসি রেখা ফুটে উঠল। কিন্তু কথাগুলো একটু ভালোভাবে বোঝার পর চারু চোখটা বড় বড় করে চারিদিকে তাকিয়ে সোহানকে খুঁজতে লাগলো। কি তার সাথে চালাকি, ট্রেনিং এর নাম করে তাকে ব্যবহার করা? কিন্তু চারু চারপাশে কাউকে দেখতে পেল না। মনে মনে বলতে লাগলো, কিপ্টি বদমেশ ছেলে কোথাকার, যখন এত ভালোবাসার শখ তখন আমাকে বলেই পারতি। পরক্ষণে সে আবারও হেসে উঠল। যেভাবেই হোক না কেন, প্রকাশ্যে ভালোবাসার চেয়ে চুপি চুপি প্রেম বিনিময়টাই ভালো। আর যাই হোক, ছেলেটা খারাপ হলেও বেশ রোমান্টিক। এই তো, এই জন্যই ছেলেটা এত ফেমাস। তবে একটু পাগল টাইপের। তবে সেটা কোনো সমস্যা না, পাগল ছেলেরাই একটু বেশি রোমান্টিক হয়। তারাই শুধু ভালোবাসাটা পাগলামির মাঝে নিজের করে নেয়। হাসতে হাসতে সে অজুখানায় বসে পড়ল। আর যাই হোক না কেন, সে এতটুকু বুঝতে পেরেছে যে সোহান তাকে অনেকটাই ভালোবেসে ফেলেছে। আর সে নিজেই তো সেই ছেলেটাকে ভালোবাসে। অজুখানা থেকে এসে ফ্লোরে জায়নামাজে পেরে নিল। বোরখাটা পরে আয়নার সামনে থেকে জায়নামাজের দিকে অগ্রসর হতে লাগলো। তাকে আজকে এই ছেলেটাকে পাবার জন্য এই খোদার কাছে মিনতি করতে হবে। এত রাতে আগে কখনো ওঠার অভ্যাস নেই, তাই নামাজ শেষ করে এসে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল হতে হঠাৎ চারুর চোখে রোদ লাগতেই তার চোখ দুটো খুলে গেল। তাকাতেই দেখে সোহান তার কাছে হাজির। এখনো ঘুমিয়ে আছো? ঘড়িতে কত বাজে সেটা দেখেছো? আপনি একটু ঢেকে দিলেই উঠে যেতাম। তো বলুন, আমি এখন কি করতে? আজকে তোমাকে পতিতালয় ভ্রমণ। সত্যি আমাকে সেখানে নিয়ে যাওয়া হবে? হ্যাঁ, তুমি ঘুম থেকে উঠে দেখো একটা কাপড় রাখা আছে, সেটা পরে বাইরে চলে এসো। কথাটা বলেই সোহান রুম থেকে বের হয়ে গেল। চারুর মন খুশিতে ভরে গেল। তার ইচ্ছেটা আজকে পূরণ হতে যাচ্ছে। টেবিলের ওপর তাকিয়ে দেখে তার জন্য একটা পোশাক রাখা আছে। প্যাকেট থেকে পোশাক বের করে বুঝতেই পারছে না এটা কিভাবে পরিধান করে। পাশে খেয়াল করে দেখলো তার জন্য সোহান ব্যবস্থা করে রেখেছে। পোশাকটা পরে আয়নার সামনে যেতেই সে নিজের মুখ নিজেই ঢেকে নিল। এইটা কি? তার শরীরের প্রায় অংশই তো দেখা যাচ্ছে। নিজেকে তার খুব খারাপ লাগছিল, কিন্তু সোহান পড়তে বলেছে বিধায় সে সেটাই পরে বাহিরে বের হয়ে এলো। চুপি চুপি চারু গাড়ির ভেতরে বসে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। সোহান চারুর এমন কাণ্ড দেখে মুচকি মুচকি হাসি দিচ্ছে। সোহান জানে চারু একবার সেখানে যাবার পর আর ভুলেও এরকম পরিকল্পনা করবে না। তবে চারুকে দেখতে বেশ হয়েছে, কিন্তু
চারুর দিকে তাকাতে পারছে না। চুপচাপ হাসিটা থামিয়ে রেখে গাড়িটা নিয়ে রওনা দিল। পতিতালয়ের গেটে সোহান গাড়িটা থামাতেই চারপাশের ছেলেপেলেগুলো কিছু একটা আঁচ করতে পেরে চুপচাপ এক করে একে দাঁড়িয়ে রইল। গাড়ি থেকে সোহান নামতেই খেয়াল করলো চারপাশটা একদম ফাঁকা। সে পেছনে তাকাতেই দেখে তার পেছনে 15টা গাড়ি দাঁড়ানো। সোহান একটা হাসি দিয়ে চুপচাপ ভেতরে চলে গেল। চারু গাড়ি থেকে নামছে আর চারপাশটা বারবার দেখছে। মনে মনে বলতে লাগলো, ছি, কি বিচ্ছিরি পোশাক, ওনাটাও নেই, কোমর আর হাঁটু এভাবে বের হয়ে থাকলে লোকজন তাকে দেখে কিভাবে? গেটের ভেতরে যেতে চারুর চোখ দুটো বড় হয়ে গেল। কি সব হচ্ছে এখানে? যে যেখানে পারছে সেখানে কি সব আজে বাজে কাজ করছে। পাশের রুম থেকে আওয়াজ আসছে। চারুর এক চিৎকার দিয়ে দৌড়ে দূরে চলে এলো। চারিদিকের মেয়েদের গায়ে তার থেকেও বিচ্ছিরি পোশাক। কেউ কেউ আবার নিজেই ছেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে। হঠাৎ তার এক পাশে নজর যেতে কিছুটা এগিয়ে গিয়ে রুমে একটু উকি দিতেই এক ঝটকায় মাটিতে পড়ে গেল। এখানে কি করা হচ্ছে মেয়েদের সাথে? চারু পাশের মেয়েটাকে হঠাৎ করেই কয়েকটা ছেলে এসে উঁচু করে নিয়ে চলে গেল। মেয়েটা অনেক চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারল না। তার মনে একটাই প্রশ্ন জাগলো, তার পাশ থেকে মেয়েটাকে নিয়ে গেল, কিন্তু তাকে কেন কেউ কিছু বলল না? কথাটা ভাবতেই হঠাৎ তার বুকের দিকে খেয়াল করতেই দেখে একটা কার্ড লাগানো। চারু একটু ভালো করে লক্ষ্য করে দেখে সেখানে একটা পুলিশ। চারিদিকে এমন অবস্থা দেখে চারপাশটা তার কাছে আধারের মতো লাগছিল। পাশের একটা গেট থেকে দেখে একটা উলঙ্গ মেয়েকে কয়েকজন ধরে আবারও নিয়ে যাওয়া হচ্ছে। চারুর বুঝতে বাকি রইল না মেয়েটাকে এখানে পাচার করা হয়েছে। এক দৌড়ে চারু বাহিরে বেরিয়ে গাড়িতে উঠে পড়ল। গাড়িটা আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা বাসার সামনে এসে গেল। গাড়ি থেকে চারু নেমে দৌড়ে রুমে চলে গেল। সোহান বুঝতে পেরেছে চারু সবটুকু বুঝে নিয়েছে। সে জানতো চারুকে পুরো বোঝানোর দরকার নেই, সেই জন্য চারুকে শুধু পতিতালয়ের কেনা বেচা জায়গাটায় দেখিয়েছে, আসল ভোগের জায়গাটা তাকে দেখায়নি। রাতে দুজনেই ছাদে বসে রয়েছে। পাশাপাশি বসে দুজনেই কফি হাতে নিয়ে তাদের সামনে থাকা চাঁদটা দেখছে। পাশ থেকে কেউ একজন বলে উঠল, ভাইয়া, এটাই সমাজের সবচেয়ে বড় সমস্যা, যেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয় না। হ্যাঁ, আপনি এই পেশায় কতদিন আছেন? আপনি তো অনেক বেগে সেখানে পাঠান, কখনো কারোর প্রতি আপনার মায়া লাগেনি? কথাটা শুনে সোহান কিছুক্ষণ নীরব রইল। একটা মেয়ে যদি তার নিজের জীবন নিজে থেকেই বিপদের দিকে ঠেলে দেয়, তখন আমার কিছু করার থাকে না। যদি কেউ কখনো আমাকে বলতো, ভাইয়া আমি এসব পথে যাব না, তাহলে তাকে তখনই ছেড়ে দিতাম। কিন্তু জানি না এসব মেয়েরা কখনো সে পথ থেকে আর ফিরে আসতে। ভাইয়া, এটার জন্য কি শুধু আমাদেরকেই দায়ী করলে ঠিক হবে? চারু, তোমাকে একটা প্রশ্ন করব। যখন তুমি আমার দেওয়া আমি যখন চারপাশটা দেখছিলাম সবাই আমাকে বারবার দেখছিল। মেয়েদের এই একটাই সমস্যা, যেটা তারা তাদের পোশাকের মধ্যে প্রচার করে বেড়ায়। অনেকে বলে, তাহলে শিশুরা কেন নির্যাতিত হয়? আসলে এই কথাটার কোনো ভিত্তিই নেই, কারণ খারাপ যেটা তুমি ওদেরকে দেখাচ্ছ সেটা তারা তোমার থেকে নিতে না পেরে সবাই তাদের নিয়তির শিকার। তো আজকের সেটা এখনো ভাবিনি। আচ্ছা, আমাকে কতদিন থাকতে হবে এখানে? কথাটা শুনেই সোহান কিছুটা গম্ভীর হয়ে গেল। তার ভেতরে কি চলছে সেটা সে নিজেও বুঝতে পারছে না। মেয়েটাকে সে তার কথাটা বোঝাতে পারছে না। সোহান চারুর পাশে গিয়ে চারুর হাতটা ধরে, চারু, আকাশের ওই চাঁদটা দেখছো? কিছুটা ভীত আর চমকে গিয়ে বলে, জি। এই চাঁদকেই আমরা রাতের সবচেয়ে সৌন্দর্য ভাবি, কিন্তু এই চাঁদের সুন্দর প্রতিভাটা কোথা থেকে আসে? সেটা আসে সূর্য আছে সেটার জন্য। আর ঠিক তেমনি একটা মানুষের জন্য দরকার আরেকটা হাত, যেটা তাকে বাঁচতে শেখাবে। আর তার হাত দুটো। কথাগুলো চারুর ভেতরে শিহরিত হতে শুরু করলো। চারুর চোখে চোখ রেখে দাঁড়িয়ে পড়ল সোহান। সে চারুর চোখে কিছু একটা লক্ষ্য তাকালো। হয়তো
আজ দুজনের কিছু একটা ফিল হচ্ছে। চারুর হাত দুটো উঁচু। এই দুটো হাত দেখছো, এটা তুমি তোমার ইচ্ছেদের সব দিকেই নিতে, ঠিক তেমনি সেখানে যাওয়াটা তোমার উপর নির্ভর করবে। শুধু একটু বুদ্ধি দিয়ে ভেবে দেখো। কথাটা বলেই পাশ থেকে সোহান হেঁটে হেঁটে চলে গেল। কথাগুলো চারুর কানে বাজতে লাগলো। সে কিভাবে বোঝাবে, সোহান আমি শুধু তোমাকেই চাই। রাতের ঠান্ডা হাওয়াটা তার শরীরে লাগছে, শরীরটা তার বারবার কাঁপুনি দিয়ে উঠছে। হাত দুটো গুটিয়ে সে রুমের গিয়ে বালিশে মাথা রাখলো। আজকে তাকে আর বসে থাকলে হবে না। এই কদিন সে সোহানকে যে ভালোবেসে ফেলেছে, তার ভালোবাসার কথাগুলো কালকেই তাকে জানাতেই হবে। রাতটা গভীর হয়ে এসেছে। চারু ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছে, আর সোহান চুপটি করে সোফায় ঘুমিয়ে রয়েছে। রাতের এই সময়গুলো তার সোফাতেই কাটাতে ভালো লাগে। সকাল হতেই চারু ঘুম থেকে উঠে পড়ল। চুপি চুপি ফ্রেশ হয়ে এসে চারপাশে উকি দিয়ে সে সোহানকে খুঁজতে লাগলো, কিন্তু তাকে যে পাওয়াই যাচ্ছে না। তাই চুপি চুপি চারু সোহানের রুমে গিয়ে উকি দিল। রুমের ভেতর তাকিয়ে দেখলো কেউ নেই। সে চুপি চুপি রুমের ভেতর প্রবেশ করলো। রুমে যেতেই সে বেশ অবাক হলো। বাহ, রুমটা তো বেশ সুন্দর। চারপাশটা ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎই তার টেবিলের উপরে নজর পড়ল। টেবিলের উপর রাখা আছে বিভিন্ন ধরনের বই আর বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু কাগজ। চারু সেখান থেকে একটা কাগজ ওঠাতে খেয়াল করলো সেটা তার নামে রেজিস্টার আছে। কথাটা ভাবতেই খেয়াল হলো সেদিনের সেই অপারেশনের কথা। কাগজটা খুলে সে বেশ অবাক হলো। কাগজে তো অন্য কিছুই দেখাচ্ছে। তাহলে সোহান যে বলল তাকে একটা মেডিসিন দেওয়া হবে। কাগজটা ভালো করে পড়ে সে বিশ্বাস করতে পারছিল না এই রিপোর্টটা সত্য। তাহলে সোহান আগে থেকেই জানতো সে একদম ঠিকঠাক আছে। পাশ থেকে একটি আওয়াজ পেতে সে দৌড়ে রুম থেকে বের হয়ে এলো। ব্যালকনিতে দাঁড়িয়ে সে খুশিতে হাসতে লাগলো। সে যে কতটা খুশি ছিল সেটা কাউকে বোঝাতে পারছে না। এখন তার নিজেকে বলতে ইচ্ছে চারু তুই রুমে এসে সুন্দর করে একটা চিঠি লিখলো। সে এখন বুঝতে পারছে সোহান কেন তাকে কখনো একলা ছাড়েনি। চিঠিটা হাতে নিয়ে বাইরে যেতেই দেখে সোহান দাঁড়িয়ে রয়েছে। সে এক দৌড়ে গিয়ে সোহানের বুকে ঝাঁপিয়ে পড়ল। আরে আরে চারু, চারুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আবার জড়িয়ে ধরতে ইচ্ছে করেছি তাই ধরেছি, আপনি একদম চুপচাপ। কিন্তু এর আগে আপনি আমাকে অনেকবার জড়িয়ে ধরেছিলেন, তখন আমি কিছুই বলিনি। তাই এখন আমি চুপচাপ দাঁড়িয়ে থাকুন। সোহান চুপ করে দাঁড়িয়ে একটু রোমান্টিক ভাবে চারুর কোমরে আলতো করে ছুঁয়ে দিল। চারুকে দেখলেই শুধু তার এই একটাই দুষ্টুমি মাথায় ভর করে। চারু একটু নড়ে চড়ে উঠল। সে বুঝতে পারছে এটা সোহান ইচ্ছে করে তার সাথে মজা করছে। বেয়াদব ছেলেটা একটু ফিলিংস বোঝে না, সব সময় শুধু তার। হ্যাঁ বলো। কোমর থেকে একটু হাতটা সরানো যাবে? একটা কথা বলার আছে। কথা বলবা নাকি কিছু করবে? যেরকম জড়িয়ে রেখেছো তাতে আমার তো কিছু শুনতে ইচ্ছে করছে না, একটু ঘুমানোর শোক যাচ্ছে। চারু সোহানকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে লজ্জায় মুখটা লুকিয়ে দিল। একটু একটু ফিলিংস হচ্ছে। যাই হোক চারু, তুমি কিছু একটা বলতে চাইছিলে। হ্যাঁ আচ্ছা, আমি যে আপনাকে ছেড়ে চারু, মুখ থেকে কখনো এমন কথা বের করবে না। তুমি কখনো আমার থেকে যাবেই না। কেন? আমি তো সবসময় তোমার সাথেই থাকবো। হ্যাঁ বলো। চারু পেছন থেকে যেই চিঠিটা বের করতে যাবে ঠিক তখনই সোহানের ফোন বেজে উঠল। সোহান ফোন হাতে নিয়ে খেয়াল করলো বাসা থেকে বাবা ফোন করেছে। চারু চোখটা বন্ধ করে চিঠিটা সোহানের সামনে রাখতেই সে ফোনটা কানে নিয়ে পেছনে ফিরে একটু দূরে চলে গেল। অনেকক্ষণ হতেই চারু কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে তাকিয়ে দেখে সোহান তার পাশে নেই। খেয়াল করলো একটু দূরেই সোহান কার সাথে যেন কথা বলছে। চারুর মনটা ভীষণ খারাপ হয়ে গেল। চিঠিটা তার আর দেওয়া হবে না দেখে চিঠিটা লুকিয়ে নিল। বেশ অভিমানের দৃষ্টিতে সে সোহানের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সোহান কথা শেষ করে খেয়াল করলো চারু তার দিকে অন্যরকম ভাবে তাকিয়ে রয়েছে। চারুর পাশে এসে, কিছু মনে করো না, বাসা থেকে বাবা ফোন করেছিল। সবসময় বাসার বাইরেই থাকি, সেজন্য বাবা আমার বিয়ের জন্য মেয়ে দেখতে চাইছে। বাহ,
শুভেচ্ছা চারু, যেটা বলতে এসেছিলাম সেটা এখন মনে নেই, পরে মনে পড়লে তখন জানাবো। চারু তুমিও না একদম বুকা একটা মেয়ে। হ্যাঁ পাগল। পাগল বললে মনে হলো? আরে বললাম যে খাবার সময় হয়ে গিয়েছে, চলুন আপনার সোহান চারুর কথায় বোকা হয়ে সেখান থেকে চলে গেল। চারু চুপি চুপি হাসছে। ছেলেটা বুদ্ধিমান হলো একেবারে পাগল, একটা কথাও একটু ভালো করে শোনে না। চারু মনে সোহানকে তার বাবা বিয়ে চাপ দিচ্ছে, তাহলে সোহান অবশ্যই একটু চাপে থাকবে। এই সুযোগে আমি সোহানকে আমার করে নিব, যেভাবেই হোক সোহানকে আমার মনের কথা জানাতেই হবে, কারণ আমি জানি ছেলেটা মেয়েদের থেকেও লজ্জা বেশি পায়, তাই সে বুড়া হয়ে গেলেও আমাকে তার অনেকক্ষণ ধরে হোটেলে একা একা বসে রয়েছে। সেই যে কখন সোহান তাকে এখানে বসিয়ে রেখে গিয়েছে, চারপাশে সবাই তার দিকে তাকাচ্ছে। তার খুব ভয়ও করছে। এখানে সোহান তাকে এনেছে কারোর সাথে দেখা করার জন্য। পানির বোতল হাতে নিতেই খেয়াল করলো সোহান তার পাশে বসে। ওই আপনি তো বেশ অদ্ভুত, আমাকে একা রেখে। চারু আমি দুঃখিত। সোহানের কথা থেমে যেতেই চারু অবাক হয়ে সোহানের চোখের দৃষ্টিটা লক্ষ্য করলো। বাহিরের দিকে তাকাতেই খেয়াল করলো একটা ছোট্ট 4 বছরের বাচ্চা তাদের দিকে এগিয়ে আসছে। বাচ্চাটা এগিয়ে আসতেই সোহান দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল। সোহানের কোলে বাচ্চাকে দেখে চারু অবাক হয়ে গেল। সোহান চারুর পাশে বসে বাচ্চাটিকে কোলে নিয়েই বসলো। সোহানের মুখে ফুটে উঠেছে ভালোবাসার হাসি, যেটা চারুকে চিন্তার অঘরে ফেলে দিল। হঠাৎ পাশ থেকে কথাটা শুনেই চারু মুখ তুলে তাকাতেই দেখে একটি যুবতী মেয়ে। তবে মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে মেয়েটি বিবাহিত। চারুর আর বুঝতে বাকি রইল না এদের কাহিনীটা। নিজের অজান্তেই তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সোহান তার সাথে প্রতারণা করেছে, সে তাকে মিথ্যে বলেছে। নিজের চারু তোমাকে ওদের জন্যই বসিয়ে রেখেছিলাম। এই যে এটি হলো আমার ছোট্ট খোকা, আর ও হলো ঋতু। ঋতু হাতটা বাড়াতে চারুর বুকটা ধক করে উঠল। নিজের ভালোবাসাটা অন্যের কাছে, এটা ভাবতে হাত দুটো কাঁপতে লাগলো। পরিচিত হওয়ার পর খেয়াল করলো সোহান শুধু ঋতুর সাথে কথা বলে যাচ্ছে। একটা হাহাকার তার ভেতরে কাজ করতে শুরু করলো। কান্নাটা আর তার পক্ষে চেপে রাখা সম্ভব হচ্ছিল না। সোহানকে একটু ওয়াশরুমে যাবার কথা বলে হোটেল থেকে বেরিয়ে এলো। চুপ করে একটা ফাঁকা জায়গায় গিয়ে সে হাঁটছে। টপ টপ করে তার চোখ থেকে জল পড়ছে। নিজেকে তার খুব অসহায় মনে হচ্ছিল। গরিব বলে সোহান তার সাথে এতটা নোংরামি করতে পারলো। একটা মেয়েকে বিয়ে করে আরেকটা মেয়ের দিকে লালসার হাত বাড়িয়ে দিল। রাস্তার লোকজন হয়তো তাকে পাগল ভাবছে, কিন্তু চারু ঠিক করে নিয়েছে আর সে এখানে থাকবে না। একটা প্রতারকের সাথে সে কিছুতেই থাকতে পারবে না। কান্না করতে করতে সে নিজের বাড়িতে ফিরে যাবার জন্য রওনা দিতে আরম্ভ করলো। এদিকে সোহান চারুর জন্য অপেক্ষা করে না পেয়ে বেশ চিন্তায় পড়ে গেল। সে চারুর ভেতর কিছু একটা আন্দাজ করতে পেরেছে। চারুর রুমে ঢুকে তার সবকিছু গুছিয়ে নিল। নিজের গা থেকে সোহানের দেওয়া শাড়িটা খুলে ফেললো। একটা প্রতারকের শাড়ি তার শরীরটাকে নোংরা করে দিবে। নিজের সবকিছু চারু ব্যাগে ভরে টেবিলের ওপরে রেখে দিল। চোখটা মুছে সোহানের রুমে চলে গেল। তার সেই চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে সোহানের ডায়েরির উপর রেখে দিল। ড্রয়ার থেকে তার অপারেশনের রিপোর্টটা বের করে নিল। রিপোর্টটা বুকে জড়িয়ে ধরল। সোহানকে সে একটা ধন্যবাদ জানালো। প্রতারণা করলেও তাকে সে সঠিক পথে ফেরাতে পেরেছে, নিজেকে পবিত্র রাখতে শিখিয়েছে, একটা মৃত্যুর হাত থেকে তাকে বাঁচিয়েছে। সে আর একটুও সোহানের রুমে দাঁড়ালো না। চুপটি করে নিজের রুম থেকে ব্যাগটা নিয়ে রুমটা আটকে দিল। কিছু দূরে সামনে এগোতেই হঠাৎই তার পা দুটো থেমে গেল। খেয়াল করলো তার সামনে সোহান দাঁড়িয়ে রয়েছে, কিন্তু চারু সোহানের দিকে তাকালো না। সোহান ঘেমে গিয়েছে। সারাটা পথ হয়তো দৌড়েই এসেছে, সেই জন্য এই ঠান্ডার ভেতরেও তার কপালটা ঘেমে গিয়েছে। চারুকে দেখে দৌড়ে সে চারুর কাছে চলে গেল। চারুর দিকে তাকিয়ে দেখে চারু কান্না করছে। আমাকে না জানি হঠাৎ হোটেল থেকে চলে এলে কেন? আর তুমি এভাবে কাঁদছো কেন? চারু কিছু বলে না।
কি হলো? কিছু বলছো না যে? চারুর কোনো আওয়াজ না পেয়ে সোহান চারুর মুখটা উঁচু করতে ঠাস ঠাস ঠাস। সোহান নীরবে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবতেও পারছে না। ওই মেয়েটাকে আনতে পারেননি, যান গিয়ে আপনার বউ আর বাচ্চাকে আদর করুন। আপনার লজ্জা করে না একটা বাচ্চা থাকতে আপনি অন্য আরেকটা মেয়ের সুযোগ নিতে চান? কথাগুলো বলে ধাক্কা দিয়ে সোহানকে সরিয়ে দিল। বাহিরে যেতেই হঠাৎ পেছন থেকে সোহান চারুর হাতটা চেপে ধরল। সোহানের দু চোখ। চারু, তুমি আমার পুরো কথাটা আপনি যদি আরেকটা কথা বলেন তাহলে আপনি আমার হাতে লাশ দেখবেন। হাতটা ছাড়ুন বলছি। কথাটা আর তার বলা হলো না। হাতটা হঠাৎ করে চারুর হাত থেকে পড়ে গেল। সোহান আর কিছু বলতে পারলো না, না পারলো কাঁদতে আর না পারলো কিছু বলতে। একদিকে চারু কান্না করতে করতে চলে গেল, অন্যদিকে সোহান চুপচাপ রুমে চলে গেল। দুজনের ভেতরেই রয়ে গেল তাদের লুকোনো কথাগুলো। হয়তো এরা আশাও করেনি আর তাদের কোনোদিনও দেখা হবে। সোহানকে আর সেদিনের পর কোথাও দেখা যায়নি। চারিদিকে সবকিছু চুপচাপ ঘটে যেতেই চলেছে। কেউ আর বাইরে কখনো একটা ছেলেকে দেখতেই না। ধীরে ধীরে চারিদিকে আবারও সেই পুরনো খারাপ কাজগুলো শুরু হয়ে গিয়েছে। সবাই তখন শুধু একজনের পথের দিকেই তাকিয়ে থাকে, কিন্তু তাকে যে আর দেখা যায় না। ছেলেটা কি তাহলে আগের মতো নেই, নাকি অনেক আগেই সবার থেকে বিদায় নিয়ে কোনো এক একাকিত্বের দূরের দেশে পাড়ি জমিয়েছে? কুয়াশা বেশ ঘন হয়ে গিয়েছে। এই ঠান্ডাটা হয়তো গরিবের জন্য খুব বেদনাদায়ক। একটা মেয়ে কাঁপতে কাঁপতে বাজারের দিকে এগোচ্ছে। শরীরে রয়েছে হালকা একটা কাপড়। শরীর দেখে মনে হচ্ছে কয়েকদিন পেটে কিছু পড়েনি। চোখের নিচটা কালো রঙে ছেপে গিয়েছে। একা একা চুপি চুপি মেয়েটাকে ধীরে ধীরে বাজারের ভেতরে ঢুকতে দেখা যাচ্ছে। বাজারের এক প্রান্তে চলে গেল মেয়েটা। মনে হচ্ছে মেয়েটার কাছে টাকা নেই, তাই নষ্ট সবজির দিকেই তার পা দুটোকে এগোতে দেখা যাচ্ছে। সবজির দোকানে গিয়ে কিছু সবজি নিয়ে আবারও হেঁটে চলল। মুখ দুটো শুকনো হয়ে গিয়েছে, ঠোঁট দুটো ফেটে একাকার, চোখে একটা চশমা দেখা যাচ্ছে। হঠাৎ হাঁটার পথে কে যেন মেয়েটির গায়ে একটি চাদর জড়িয়ে দিল। পাশ থেকে কে যেন বলে উঠল, এই তুমি। কথাটা শুনে এই মেয়েটি দাঁড়িয়ে পড়ল। পাশ থেকে চারু তাকাতেই খেয়াল করলো মেয়েটি আর কেউ না, মেয়েটি ঋতু। পাশেই রয়েছে ঋতুর ছেলে। চারু একটা মুচকি হাসি দিয়ে ঋতুর ছেলেকে কোলে তুলে নিল। তুমি হঠাৎ শীতের মতো এমন পাগলের মতো কোথায় যাচ্ছ? এই তো পাশের দিকে। সেদিন তোমাকে আর দেখতে না পেয়ে খুব খারাপ লেগেছিল। তুমি না অনেক ভাগ্যবান সোহানের মতো একটা ছেলেকে পেয়ে। তো তুমি একা কেন? সোহান কোথায়? সোহান, ওর তো তোমার সাথে থাকার কথা। জানো তুমি এসব কি বলছো? সোহান কেন আমার সাথে থাকবে? এবারের কথাটা শুনে চারু, কিসব বাজে কথা বলছো? সোহান তো আমার খুব ভালো বন্ধু। ঋতুর কথা শুনে চারু অবাক হয়ে যায়। 1 বছর পরেও কথাটা শুনে চারু চমকে উঠল। তাহলে যে সেদিন ও তোমার জানো তুমিও না, সোহান কখনোই আমাকে কষ্ট দেয়নি, সবসময় আমাকে এক চোখে দেখেছে। কথাগুলো চারুর কাছে স্বপ্নের মতো মনে হলো। ভুল তো তার নিজেরই ছিল। কেন সে শেষবারের কথাটা শোনেনি? ঋতু, সোহান এখন কোথায় আছে সেটা বলতে পারবে? ওই যে সেদিনের পর থেকে সোহানকে আর দেখতে পাইনি। সেদিন জন্মদিনের উপহার হিসেবেও তোমাকে আমার কাছে নিয়ে এসেছিল। বেশি কিছু বলেনি, শুধু এটুকুই বলেছিল যে তোমাকেও বিয়ে করতে চলেছে। কিন্তু ও তো একটা পতিতালয়ে ট্রেনার ছিল। কি? ধীরে ধীরে চারুকে ঋতু সব খুলে বলতে শুরু করলো। এখন আর চারু সেখানে দাঁড়িয়ে নেই, একটা বাড়ির পাশের বাগানের দিকে হাঁটতে শুরু করেছে। ঋতু তাকে এই ঠিকানাটাই দিয়েছে। ঠান্ডার ভেতর এতটা রাস্তা হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে গিয়েছে। সে জানে না এখন সোহান তাকে মেনে নেবে কিনা। তবে তাকে যে ছেলেটার কাছে যেতেই হবে, তার না বলা কথাটা যে তাকে বলতেই হবে। বাগানে ঢুকতেই সে থমকে দাঁড়ালো। চারপাশে প্রচন্ড বাতাস বইছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। চোখ থেকে জল মুছে নিয়ে ভেতরে চলে গেল। কিছু দূর যাবার পর খেয়াল করলো তার কিছু দূরেই অনেকগুলো বাচ্চা খেলাধুলো করছে। তার
তার পাশেই রয়েছে একটা বসার জায়গা। চারপাশে কাউকে দেখা যাচ্ছে না, শুধু সেই বসার জায়গায় একজন চাদর মুড়ি দিয়ে বসে থাকতে দেখছে সে। লোকটির মুখ ভর্তি দাড়ি, আর চুপচাপ বসে থাকাটা চারুর বুকে একটা আঘাত করে বসলো। চুপি চুপি সে গিয়ে লোকটির পাশে বসে রইল। খেয়াল করলো লোকটির পাশে একটি চিঠি পড়ে রয়েছে। আরে, ছেলেটাকে বৃদ্ধ বলছি কেন? চারু লোকটির পাশে বসে চুপি চুপি কাঁদতে থাকলো। কান্না থেকে পাশ থেকে লোকটি চাদরটা সরিয়ে পকেট থেকে একটি রুমাল বের করে চারুর সামনে ধরলো। চারু ছেলেটার দিকে এক পলকও ফেললো না। আড়ালে তাকিয়ে দেখে ছেলেটা একদম শুকিয়ে গিয়েছে। রুমালটা ছেলেটার হাত থেকে নিয়ে পাশে রেখে দিল। চারুর কান্নাটা ধীরে ধীরে বেড়েই চলেছে। চারিদিকে চুপচাপ পরিবেশ, এমন কান্নাটা হয়তো পাশের লোকটির পছন্দ হচ্ছে না, কিন্তু লোকটির চোখেও জল দেখা যাচ্ছে। তাহলে পাশের ছেলেটা অন্য কারোর কান্না সহ্য করতে পারে না। শীতের কনকনে বাতাসটা চারুর শরীরে লাগছে, আর থরথর করে কাঁপছে তার শরীর। তার কান্নাটাও জমে আসছে। হঠাৎ পাশ থেকে ছেলেটা উঠে তার গায়ের চাদরটা খুলে চারুর শরীরে জড়িয়ে দিল। হয়তো ছেলেটার এমন করে উপকার করতে ভালো লাগে। পাশ থেকে চিঠিটা উঠিয়ে খুলে সেটা বুকে জড়িয়ে রাখলো। চোখটা বন্ধ করে রাখার চেষ্টা করছে, কিন্তু তার চোখটা থামছেই না। কেন সে কাঁদছে? আর এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না। তাহলে সে কি সোহানের সাথে দেখা করবে না? কথাটা শেষ না হতেই পাশের ছেলেটা চুপচাপ এসে চাদর থেকে চাদরটা একটু সরিয়ে সেখানে জায়গা করে বসে রইল। কি ব্যাপার, এই ছেলেটা চারুর কাছে এইভাবে বসলো কেন? এ কি, চারু ছেলেটার বুকে মাথা লুকোলো কেন? আর চিঠিতে কি এমন লেখা ছিল যেটাতে এত কান্না করতে হবে? চুপচাপ চারিদিকে শুনশান বাতাস বইছে। দুজনের মুখে কোনো কথা নেই। চারু চুপি চুপি কান্না করছে। চিঠিটা তো পড়ে গেল। তাহলে দেখি কি লেখা রয়েছে সেখানে। ও মা, এখানে তো লেখা রয়েছে, এই যে, তুমি কি আমার বউ? তারিখটা ঠিক 1 বছর আগে। চিঠিটা দেখেই বুঝতে বাকি রইল না এটাই চারু সেই পাগল ছেলে। হঠাৎ চারিদিকের বাতাসটা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হয়তো আর ওদের ভালোবাসার অধিকার আমাকে আর দিবে না। তবে থাক না, এরা এদের মতো। যদি চারু কান্না করে তার ভালোবাসাটা নিজের করতে পারে তাহলে কান্না করুক। তবে এইটুকু তো বুঝতেই পেরেছি ছেলেটি সোহানী ছিল। হয়তো এদের ভালোবাসাটা নীরবে প্রকাশ পাবে। চারিদিক থেকে এলোমেলো সুরগুলো আর কিছু শুনতে দিল না। পাশ থেকে তোর বর্ষা চোখ। বাহ, আওয়াজটা বেশ দারুণ। এই যে দুজন পাগল আর পাগলি। তাহলে গানের সুরে সুরে তোমাদের থেকে বিদায় নিচ্ছি।